নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখব স্বনির্ভর দলের ঋণ খাতা কেমনভাবে লিখতে হয়। ঋণ খাতায় দুটো ভাগ আছে, দলগত এবং ব্যক্তিগত। দলগত হিসাব কেমনভাবে রাখতে হয়, ব্যক্তিগত হিসাব কেমনভাবে রাখতে হয়, কেমনভাবে সূচিপত্র করতে হয়, সবটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই আমার সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন দেখে নেওয়া যাক কেমনভাবে স্বনির্ভর দলের ঋণ খাতা লিখতে হয়। এটা হলো স্বনির্ভর দলের ঋণ খাতা। প্রথমেই আছে স্বনির্ভর দলের নাম, তারপরে আছে গ্রাম, নিজেদের গ্রামের নাম লিখবেন এখানে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে উপসংঘের নাম, তারপরে সংঘের নাম, তারপরে জেলার নাম। স্বনির্ভর দলের আছে 21 থেকে প্রথমে আছে ক্রমিক নং, এখানে সব ক্রমিক নাম্বারগুলো লেখাই আছে। তারপরে আছে সদস্যার নাম, এখানে ক্রমিক নম্বর অনুযায়ী সদস্যদের নামগুলো লিখতে হবে। তারপরে আছে স্বামী ও পিতার নাম, যার যিনি অভিভাবক তার নাম এখানে লিখতে হবে। তারপরে আছে পৃষ্ঠা নম্বর। আমার এখানে 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ব্যক্তিগত ঋণের হিসাব, তাই এখানে আমি 10 নম্বর থেকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রেখেছি 1 নম্বর সদস্যার জন্য। তারপরে আছে 19 থেকে 27, তারপরে 28 থেকে 36, তারপর আছে 37 থেকে 45, তারপর আছে 46 থেকে 54, তারপর আছে 55 থেকে 63, তারপর আছে 64 থেকে 72, তারপর আছে 73 থেকে 81, তারপরে 82 থেকে 90, সব শেষে আছে 91 থেকে 99। ঋণ খাতাতে মোট 100টি পৃষ্ঠা থাকে। আমার এখানে 10 জন আছে বলে আমি এইভাবে পৃষ্ঠার নাম্বারিং করেছি। আপনারা নিজেদের দলের সদস্যের সংখ্যা অনুযায়ী এই পৃষ্ঠার ভাগ করবেন এবং এইভাবেই নম্বরগুলি লিখবেন। প্রথম ভাগে আছে দলগত হিসাব। দলগত ঋণের হিসাব এখানে লেখা হয়েছে। দেখুন, প্রথমেই আছে তারিখ, তারপর আছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নম্বর, তারপর আছে মোট পরিশোধযোগ্য ঋণ কিস্তিতে। মোট পরিশোধযোগ্য ঋণ মানে কত টাকা পরিশোধ করার কথা। তারপর আছে মোট ঋণ পরিশোধ কিস্তিতে, এটার মানে হচ্ছে কত টাকা পরিশোধ করা হলো। এটা হচ্ছে পরিশোধ করার কথা আর এটা হচ্ছে পরিশোধ করা হলো, এটা ভালো করে মনে রাখবেন। তারপর আছে বাকি থাকা ঋণ, তারপর আছে মোট খেলাপি ঋণ। প্রথমেই দেখুন তারিখ লিখেছি 7/3/2023। ক্যাশ বইয়ের পৃষ্ঠা নম্বর 5, মানে এই 7/3/2023 তারিখের হিসাব ক্যাশ খাতার কত নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে। আমার এখানে 5 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে তাই 5 লিখেছি। আপনারা আপনাদের নিজেদের যা নম্বর হবে সেটা লিখবেন। ঋণ প্রদানের ঘরে লিখেছি 20,000, মানে এই 7 তারিখে 20,000 টাকা দল থেকে ঋণ নেওয়া হয়েছে। সেই টাকা 2 জন 3 জন অথবা 5 জন বা 10 জনের মধ্যেই ভাগ করে নিয়েছে, যাই নিয়ে থাক। মোট দল থেকে ঋণ নেওয়া হয়েছিল 20,000 টাকা, তাই এখানে লেখা হয়েছে 20,000। এখানে এই ক্ষেত্রে ব্যাংকের তারিখটাই লেখা হয়েছে, কারণ ব্যাংক থেকে টাকা তুলে সেই দিনই মিটিং করে টাকাটা দিয়ে দেওয়া হয়, টাকা কারো দায়িত্বে রাখা হয় না, সেই জন্য এখানে ব্যাংকের তারিখটাই কিন্তু লেখা হয়েছে। তারপরে মোট পরিশোধযোগ্য ঋণ, প্রথম মাসে কিছুই থাকছে না, ঋণ পরিশোধও কিছু হচ্ছে না, পরিশোধযোগ্য ঋণও কিছু থাকছে না, ঋণ কিছু পরিশোধও হচ্ছে না, তাহলে শুধু কি হচ্ছে মোট বাকি থাকা ঋণ বা ব্যালেন্সের ঘরে এই 20,000 টাকাটা লেখা হবে। পরবর্তী মাসে দলের সদস্যরা মিটিংয়ে এসে ঋণ পরিশোধের জন্য টাকা জমা করবেন, সুদ আসল মিটিংয়ে এসে জমা করবেন, তাই এখানে লেখা হয়েছে মিটিংয়ের তারিখ 5/4/2023। আমার এখানে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর হয়েছে 7, তাই আমি 7 লিখেছি। এবার দেখুন পরিশোধযোগ্য ঋণ।
পরিশোধযোগ্য ঋণ আছে 2000 টাকা। যেহেতু 10 মাস সর্বোচ্চ সময় পাওয়া যায় ঋণ পরিশোধ করার জন্য, তাই এখানে 2000 টাকা কিস্তি হয়েছে। আর সুদ দিতে হবে 200 টাকা, 1% সুদের হারে 200 টাকা সুদ হয়, তাই এখানে 200 টাকা লেখা হয়েছে। এবার আছে মোট ঋণ পরিশোধ। এবার দলের সদস্যরা কত টাকা মোট ঋণ পরিশোধ করেছে। সবাই মিলে প্রথম মাসে 2000 টাকা দিয়েছে, সুদ দিয়েছে 200 টাকা, তাই লেখা হয়েছে। তাহলে বাকি থাকা ঋণ 2000 যেহেতু শোধ হয়ে গেছে, তাই বাকি আছে আর 18,000 টাকা। পরবর্তী মাসে 5/5/2023 তারিখ, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 9, পরিশোধযোগ্য ঋণ হচ্ছে 2000 টাকা, সুদ দিতে হবে পড়ে থাকা ঋণের ওপর 1%, তার মানে আমাদের 18,000 টাকা বাকি আছে, তাহলে সুদ দিতে হবে 180 টাকা। পরের মাসেও সদস্যরা 2000 টাকা শোধ করেছে, 180 টাকা সুদ দিয়েছে, তাহলে বাকি থাকে আর 16,000 টাকা। পরবর্তী মাসে 5/6/2023 তারিখ, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 11, পরিশোধযোগ্য ঋণ হচ্ছে 2000 টাকা, 160 টাকা সুদ, যেহেতু 16,000 টাকা বাকি ছিল। সদস্যরা কি করেছে, 1000 টাকা ঋণ পরিশোধ করেছে আর 160 টাকা সুদ দিয়েছে, তাহলে আর বাকি থাকলো 15,000 টাকা। কিন্তু 1000 টাকা যে কম দিয়েছে, 2000 টাকা দেওয়ার কথা সেখানে 1000 দিয়েছে, তাহলে 1000 টাকা কম দিয়েছে। এই 1000 টাকা চলে গেল খেলাপি ঋণের ঘরে। এই দেখুন মোট খেলাপি ঋণ আসল, এই দেখুন 1000 টাকা খেলাপি ঋণের ঘরে এই 1000 টাকা চলে গেল। পরবর্তী মাসে 5/7/2023 তারিখ, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 13, পরিশোধযোগ্য ঋণ হচ্ছে 2000 টাকা, যেহেতু 15,000 টাকা বাকি আছে, তাই 150 টাকা সুদ দিতে হবে। সদস্যরা কি করলো, 1500 টাকা দিল আর 150 টাকা সুদ দিয়েছে, তাহলে আর বাকি থাকলো 13,500 টাকা। সদস্যদের দেওয়ার কথা ছিল 2000 টাকা, সেখানে দিয়েছে 1500 টাকা, তাহলে কি হলো, 500 টাকা এই মাসেও কম জমা দিয়েছে। সেই জন্য কি হবে, এই যে 500 টাকা খেলাপির ঘরে আবার চলে গেল। এই যে মোট খেলাপির ঘরে আবার এই যে 500 টাকা চলে আসলো। ঠিক আছে, তাহলে খেলাপি এইভাবে লিখতে হয়। দলগত ঋণের হিসাবে একটা ঋণ চলতে চলতে আবার যদি দলের মেয়েরা ঋণ নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে খাতায় এন্ট্রি করবেন দেখে নিন। এই দেখুন 5/7/2023 তারিখে দলের মেয়েরা মিটিংয়ে বসে টাকা জমা করেছে। 8/7/2023 তারিখে ব্যাংক থেকে আবার 10,000 টাকা তারা জমা করেছে, তার মধ্যে জমা করে 10,000 টাকা আবার তারা ঋণ নিয়েছে। সেই ক্ষেত্রে দেখুন কিভাবে লেখা হয়েছে। ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর হচ্ছে 13, 10,000 টাকা ঋণ প্রদানের ঘরে, যেহেতু ঋণ নিয়েছে, ঋণ নিলে তখন কিন্তু ঋণ প্রদানের ঘরে লিখতে হবে, বাকি সময় লেখার দরকার নেই, লিখতে হয় না বাকি সময়। ঋণ প্রদানের ঘরে লেখা হয়েছে। যখন দেখুন 20,000 টাকা নেওয়া হয়েছিল তখন লেখা হয়েছে, আবার এই যে 10,000 টাকা নেওয়া হয়েছে এখন আবার লেখা হলো। এবার এখানেও কিছু দেওয়ার নেই, যেহেতু প্রথম মাস এই 10,000-এর জন্য কিছুই দেবে না, কিছুই দেওয়া হয়নি। এবার দেখুন এই যে আগের 13,500 ছিল আর এই 10,000 টাকা মিলে মোট তাহলে বাকি ঋণের পরিমাণ কত হলো, 23,500 টাকা। এবার পরবর্তী মাসে 5/8/2023 তারিখ, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 15, পরিশোধযোগ্য ঋণের ঘরে দেখুন আমি লিখেছি 3,000 টাকা, কারণ আগের 2,000 টাকা ছিল পরিশোধযোগ্য ঋণ, আবার এই 10,000 টাকা নতুন ঋণ নেওয়াতে পরিশোধযোগ্য ঋণ এই 10,000-এর জন্য আরও 1,000 টাকা বেড়ে গেল, তাহলে মোট হলো 3,000 টাকা। আর পড়ে থাকা ঋণের ওপরে 1% সুদ, সেই জন্য 23,500 টাকা সুদ হয়েছে 235 টাকা। দলের মেয়েরা কি করলো, 3,500 টাকা জমা করেছে, 235 টাকা সুদ দিয়েছে, তাহলে আর বাকি থাকে 20,000 টাকা। পরবর্তী মাসে আবার মিটিংয়ে মেয়েরা টাকা জমা করেছে 5/9/2023 তারিখ, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 17, 3,000 টাকা পরিশোধযোগ্য ঋণ, 200 টাকা সুদ দেওয়ার কথা, মেয়েরা দিয়েছে 5,000 টাকা আর সুদ দিয়েছে 200 টাকা, তাহলে আর বাকি আছে 15,000 টাকা। ঠিক এইভাবে চলতে থাকবে। আর একটা কথা বলে রাখি, ঋণ খাতা লেখার ক্ষেত্রে ঠিক এই নিয়মেই ঋণ খাতাটি লেখা হবে। যদি সেভিংসের ঋণ লেখা হয় তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে এসবি, যদি সিসি ঋণ লেখা হয় তাহলে সেই ক্ষেত্রে
উল্লেখ করে দিতে হবে সিসি, আর যদি সিআইএফ ঋণ হয় তাহলে সেটা সিআইএফ বলে উল্লেখ করে দিতে হবে। লেখার পদ্ধতি একই। এবার ব্যক্তিগত ঋণ সম্পর্কে আলোচনা করব। দেখুন, প্রথমেই আছে সদস্যার নাম। সদস্যার নাম লেখা হয়েছে। তারপর আছে সদস্যার ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার লেখা হয়েছে। ক্রমিক নাম্বার লেখা হয়েছে। তারপর আছে স্বামী বা পিতার নাম। এখানে স্বামী বা পিতা যিনি অভিভাবক তার নাম লিখতে হবে। তারপর আছে ঠিকানা, ঠিকানা লিখতে হবে। তারপরে আছে 1 নম্বর দিয়ে ঋণের পরিমাণ, মানে ওই সদস্য কত টাকা ঋণ নিয়েছেন, সেখানে তার ঋণের পরিমাণ লিখতে হবে। আমার এখানে সদস্য 5,000 টাকা ঋণ নিয়েছেন, তাই আমি লিখেছি 5,000। মিটিং খাতার পৃষ্ঠা নম্বর, তিনি যে 5,000 টাকা ঋণ নিয়েছেন সেটা মিটিং খাতার কত নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আমার 23 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে, তাই 23 লিখেছি। আপনারা নিজেদের মিটিং খাতার পৃষ্ঠার সংখ্যা লিখবেন। আমার এখানে ক্যাশ খাতায় 5 নম্বর পৃষ্ঠায় এই হিসাবটা এন্ট্রি করা হয়েছে, তাই আমি 5 নম্বর লিখেছি। আপনারা নিজেদের যা ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর হবে সেটা আপনারা নিজেদের মতো করে লিখবেন। এবার আছে যে কারণে ঋণ দেওয়া হলো, কি জন্য ঋণ নিয়েছেন। ওই সদস্য কোনো কাজের জন্য তো নিশ্চয়ই ঋণটা নিয়েছেন। আমার এখানে আছে হাতে তৈরি গহনার ব্যবসা, তার জন্য উনি নিয়েছেন। এটা আপনারা আপনাদের মতন করে লিখবেন, কারণ সবাই তো আর একই রকম ব্যবসা করেন না, সবার ঋণের উদ্দেশ্যও একই রকম হয় না। যিনি যে উদ্দেশ্যে ঋণ নিয়েছেন এখানে সেটা লিখতে হবে। এবার আছে ঋণের আসল পরিশোধ হবে। এটা বলে রাখি, সর্বোচ্চ 10 মাসে 10টি কিস্তিতে কিন্তু এনআরএলএমে টাকা পরিশোধ করার নিয়ম। সেই ক্ষেত্রে আমরা এখানে 10-এর বেশি লিখতে পারি না, তাই লেখা হয়েছে 10টি কিস্তিতে এবং প্রতিটি কিস্তির পরিমাণ 500 টাকা। এটা আরও কমও হতে পারে কিস্তির সংখ্যা, কিন্তু এর থেকে বেশি হতে পারে না। এবার আসি সুদের হার। সুদের হার 1% প্রতি মাসে পড়ে থাকা ঋণের ওপর, মানে যত টাকা বাকি থাকবে তার উপরে 1% সুদ দিতে হবে। এবার দেখুন কিভাবে খাতাটা লেখা হয়েছে। প্রথমে ঋণ নেওয়ার তারিখটা লিখতে হবে, কত তারিখে উনি ঋণ নিয়েছেন। 7/3/2023 তারিখে ঋণ নিয়েছেন এই সদস্যা, তাই এই তারিখটা লেখা হয়েছে। তারপরে আছে কিস্তির সংখ্যা। প্রথম মাসে কিস্তির সংখ্যা কিছু হবে না, কারণ প্রথম মাসেই উনি কিস্তি দেবেন না। যে মাসে ঋণ নিয়েছেন তার পরের মাস থেকে কিস্তি শুরু হবে তার। ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে ঋণ প্রদান। উনি 5,000 টাকা ঋণ নিয়েছেন, তাই ঋণ প্রদানের ঘরে 5,000 লেখা হয়েছে। প্রথম মাসে উনি শুধু টাকাটা নিয়েছেন, এই মাসে তো উনি কোনো টাকা শোধ করবেন না, তাই এখানটায় কিছুই লেখার দরকার নেই। এবার বাকি থাকা ঋণ, বাকি থাকা ঋণের ঘরে 5,000 টাকা লিখতে হবে। দলগত ঋণে যেমন যেমন আছে ঠিক তেমন তেমন করেই কিন্তু এখানে ছক কাটা আছে, সেই জন্য আমি আর এখানে বেশি করে কিছু আলোচনা করলাম না। 5,000 এখানে বাকির ঘরে লেখা হলো। এবার পরবর্তী মাসে ওই সদস্য দলের মিটিংয়ে 5/4/2023 তারিখ তার কিস্তির সংখ্যা এবার 1। উনি এবার এই মাসে কিস্তি দেবেন। কিস্তির সংখ্যা 1, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 7। এবার দেখুন পরিশোধযোগ্য ঋণ। ওনার যেহেতু পরিশোধযোগ্য ঋণ ছিল এই যে 500 টাকা, প্রতি মাসে উনি 500 টাকা করে দেবেন, তাই এখানেও লেখা হয়েছে 500 টাকা তার পরিশোধযোগ্য ঋণ। তার কিস্তি হচ্ছে 500 আর পড়ে থাকা ঋণের ওপরে 1% সুদ, মানে তার 5,000 টাকা যেহেতু ঋণ, তিনি সুদ দেবেন 50 টাকা। তাহলে 500 টাকা আসল আর 50 টাকা তার সুদ দেওয়ার কথা। তিনি প্রথম মাসে তাই দিয়েছেন, 500 টাকা আসল দিয়েছেন, 50 টাকা সুদ দিয়েছেন, তাহলে বাকি থাকলো 4,500 টাকা। পরবর্তী মাসে 5/5/2023 তারিখ তার কিস্তির সংখ্যা 2, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 9। তার পরিশোধযোগ্য ঋণ হচ্ছে 545 টাকা সুদ, যেহেতু 4,500 টাকা বাকি আছে 45 টাকা সুদ দেবেন উনি। এবার উনি দিয়ে দিলেন 1,000 টাকা, 45 টাকা সুদ দিলেন, তাহলে তার বাকি থাকলো 3,500 টাকা। পরবর্তী মাসে 5/6/2023 তারিখ তার কিস্তির সংখ্যা 3, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 11। তার পরিশোধ করার কথা 500 টাকা, 35 টাকা সুদ দেওয়ার কথা, তিনি দিয়েছেন 300 টাকা আর সুদ দিয়েছেন 35 টাকা, তাহলে তার বাকি থেকে গেল 3200 টাকা। কিন্তু তিনি যে 500 টাকা দেওয়ার কথা ছিল তিনি দিয়েছেন 300 টাকা, তাহলে কি হলো, উনি 200 টাকা কম দিয়েছেন। এই 200 টাকা চলে গেল এই যে খেলাপি ঋণের ঘরে। খেলাপি ঋণের ঘরে এই যে 200 টাকা। পরবর্তী মাসে 5/7/2023 তারিখ 4 নম্বর কিস্তি তার,
13 নম্বর ক্যাশ খাতার পৃষ্ঠা, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 13, 500 টাকা তার দেওয়ার কথা, 32 টাকা তার সুদ দেওয়ার কথা, তিনি দিলেন 500 টাকা, আর 32 টাকা সুদ দিলেন, তাহলে তার বাকি থাকলো 2700 টাকা। পরবর্তী মাসে 5/8/2023 তারিখ, তার কিস্তির সংখ্যা 5, 15 তার ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর, 500 টাকা দেওয়ার কথা, 27 টাকা সুদ দেওয়ার কথা, তিনি কোনো টাকা জমা করতে পারলেন না। সেই জন্য কি করলাম, এখানে কিছুই জমা করতে পারলাম না, এখানে এরকম হাইফেন দিয়ে চলে যেতে হলো। 27 লেখা হলো, শুধুমাত্র 27 টাকা সুদ দিয়েছেন উনি। তাহলে কি হবে, ওনার যে 500 টাকা দেওয়ার কথা ছিল সেই 500 টাকা উনি দিতে পারেননি। তাহলে কি হলো, উনি 500 টাকা ঋণ খেলাপি করলেন, তাই খেলাপির ঘরে চলে গেল 500 টাকা। পরবর্তী মাসে 5/9/2023 তারিখ, কিস্তির সংখ্যা 6, ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর 17, তার দেওয়ার কথা 500 টাকা, 27 টাকা সুদ দেওয়ার কথা, উনি পুরো টাকা শোধ করে দিয়েছেন, আর 2700 টাকাই উনি শোধ করে দিয়েছেন, আর 27 টাকা সুদ দিয়েছেন। তাহলে এখানে হয়ে গেল ঋণ পরিশোধ। অনেক সময় কি হয়, খাতায় অনেকটা জায়গা থেকে যায়, সদস্যের ঋণ পরিশোধ হয়ে যায় কিন্তু খাতায় অনেকটা জায়গা থেকে যায়। সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে দেখুন 1 নম্বরে আছে ঋণের পরিমাণ, এই 1 নম্বর থেকে 6 নম্বর সুদের হার 1%, এই রকমভাবে এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত লিখে নিতে হবে। এই ফাঁকা জায়গাটায় 1 থেকে 6 নম্বর পর্যন্ত সব বিষয়গুলো লিখে সেই অনুযায়ী তথ্য দিয়ে তারপরে পরবর্তী ঋণের হিসাব আবার এই পাতাতেই কিন্তু লেখা যাবে। এতক্ষণ ধরে স্বনির্ভর দলের ঋণ খাতা লেখার সাথে সাথে ঋণের বিষয়ে আরও অনেক কিছু আলোচনা হয়ে গেল। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।